প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে মূলত আমরা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে কথা বলবো। সেই সঙ্গে আমরা ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে। বিশেষ করে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন ভারতের সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী, এবং তিনি তাকে ফোনে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং এটি জানিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে খালেদা জিয়ার চিকিৎসার আপডেট জানতে চাইব, এবং আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা আছে, সেটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। 2 জন স্টুডিওতে আছে, একজন পাশেই আছেন, একটু পরে আমাদের সাথে যোগ হবে। আমরা শুরুতেই পরিচিত হচ্ছি অতিথিদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন মুশফিকুস সালিহিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং এরপর রয়েছেন ডানে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর স্টুডিওতে আজকের আলোচনায়। আমি শুরুতে একটু মুশফিকুস সালিহিনকে দিয়েই শুরু করতে চাই। মুশফিকুস সালিহিন, আপনার কাছে অনেকগুলো বিষয় নিয়ে জানতে চাই। প্রথমেই একটু জানতে চাই একজন নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে এমপি প্রার্থীদের নিরাপত্তা নিয়েও, এবং দেশে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হলো তার পরের দিনই আমরা দেখলাম শরীফ ওসমান হাদি তিনি বেশ মারাত্মকভাবে আহত হলে গুলিবিদ্ধ হয়েছেন, সিঙ্গাপুরে এখন চিকিৎসাধীন রয়েছে। এর বাইরেও যদি আমরা আজকেও একজন বিএনপি নারায়ণগঞ্জ 5 আসনের একজন প্রার্থী তিনি সরে দাঁড়িয়েছেন নিরাপত্তার কারণ দেখে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নিরাপত্তা নিয়ে এরকম শঙ্কা নেই, কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে থাকবে সেটি তার ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার কি শুধুমাত্র মানে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ভাবছে, বা আসলে কি শুধু প্রার্থীরাই অনিরাপদ? এই প্রশ্নটা আপনার কাছে করব, কিন্তু আমরা তার আগে আরেকজন অতিথি আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা তার সঙ্গে একটু পরিচিত হব। মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাকেও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। মুশফিক, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় শুধু প্রার্থীরাই অনিরাপদ, বা তাদের নিরাপত্তা নিয়ে ভাবছে সরকার? ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার 2 সহ আলোচককে। দেখুন, আমার তো মনে হয় না সরকার প্রার্থীদের নিরাপত্তা নিয়েও আসলে চিন্তিত। সরকারের আমরা যদি প্রধান নির্বাচন কমিশনারের কয়েকদিন আগের বক্তব্য শুনি, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনি, ওনাদের মনে হচ্ছে যে কোনোভাবে দায় সারা গোছে নির্বাচনটা অনুষ্ঠান করে দিয়ে ওনারা বিদায় নিতে পারলেই মনে হয় ওনারা হাফ ছেড়ে বাঁচেন। ওনাদের বক্তব্যে তো মনে হচ্ছে, এর আগে একজন সিইসি বললেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, যেখানে এরকম দিনে দুপুরে ভয়াবহ এরকম একটা রাজধানীতে একেবারে রাজধানীর প্রাণকেন্দ্র বলা যায় এরকম একটি এলাকায় এরকম হামলা হলো। আবার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে আসলে প্রার্থী থাকতে পারে, নাও থাকতে পারে। মানে তারা এই পরিস্থিতির গুরুত্বটা তারা অনুধাবন করতে পারছেন বলে মনে হচ্ছে না। আর নিরাপত্তাহীনতায় তো আসলে শুধুমাত্র প্রার্থীরা না, নিরাপত্তাহীনতায় বাংলাদেশের জনগণ এই সেন্সে যে দেখুন, কিছুদিন আগে যখন শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে, সেই সময় কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই আওয়ামী লীগ চেষ্টা করেছে এক ধরনের আগুন সন্ত্রাস করার, এক ধরনের তাণ্ডব চালানো, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি বেশ কয়েকজন মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, তারা বাসে থেকে রাতে ঘুমাচ্ছিলেন, হয়তো পরের দিন সকালবেলা আবার ভোরে ওই বাস নিয়ে উনি যাত্রী পরিবহনের কাজে নেমে পড়বেন। এরকম মানুষ কিন্তু আগুনে পুড়ে মারা গেছেন, এই ঘটনা আমরা দেখেছি। সো আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, একটা সাইকোপ্যাথের নেতৃত্বে একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, এই সংগঠনটা যে কোনো মূল্যে আগামী নির্বাচন ঠেকাতে চাইবে, এবং সেটার একটা প্রাথমিক আমরা হয়তো নিদর্শন দেখেছি তারা কি করতে পারে, এটা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেটার মাধ্যমে। পরবর্তীতে আমাদের আশঙ্কাটি হচ্ছে তারা নির্বাচনে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রে না যায়, এরকম নানা রকম পরিস্থিতি। ধরুন 96 সালের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগের হয়তো তখন একটা গ্রাউন্ড ছিল যা বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকার দেয়নি, কিন্তু ওই নির্বাচন ঠেকাতে কত রকম ভায়োলেন্ট হওয়া যায় এটা কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখিয়েছিল। সো এই সময়তে এসে পুরোদস্তুর, তখন একটা রাজনৈতিক দলে ছিল, এই সময় এসে পুরোদস্তুর সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। সো এদের এই যে সিকিউরিটি থ্রেট, এদের দিক থেকে শুধুমাত্র প্রার্থীরা না, পুরো দেশের জনগণই হয়তো আছে, কিন্তু অবশ্যই প্রার্থীরা সামনের সারিতে। কিন্তু মুশফিক, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন যখন তারা আপনার ভাষ্যমতে যদি বলি ভায়োলেন্স করে, কিংবা দেশকে অস্থিতিশীল করতে চায়, কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেরকম করে, তাহলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ কি ক্ষমতায় না থেকেও সমান শক্তিশালী? না, সমান শক্তিশালী না। এই জন্যই তো তারা চোরাগুপ্ত হামলা করছে। মানে এই জন্যই তো তারা ধরুন আপনার ওই যে
আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে, গুলি করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কেননা পুরো দেশের মানুষ তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু তারা যেটা চায় সেটা হচ্ছে একটা একটা আতঙ্ক তৈরি করতে মানুষের মধ্যে, প্রার্থীদের মধ্যে, যাতে এই যে আজকে যেমন একজন প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এরকম যাতে আরও মানুষ সরে দাঁড়ায়, নির্বাচন নিয়ে এক ধরনের যে উৎসবমুখর পরিবেশটা তফসিল ঘোষণার পর ওই দিন থেকে শুরু হয়েছিল, সেটা যাতে কেটে যায়। এবং এটা হলে আওয়ামী লীগের সুবিধাটা সেটি হচ্ছে যে তারা চায় যে এই নির্বাচনটা যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয়ে যায়, বাংলাদেশে ডেমোক্রেটিক্যালি আওয়ামী লীগের ফেরার চান্সটা ক্লোজ হয়ে যায়, তারা এই রাস্তাটা খোলা রাখতে চায়। সে কারণে এক ধরনের আতঙ্ক তারা ছড়াতে চাচ্ছে। কিন্তু আমরা মনে করি মূল দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতেই হবে। এবং একই সাথে তার চেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের, যে তারা প্রার্থীদেরকে কনফিডেন্স দিবে, জনগণের সামনে এক ধরনের এমন একটা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করবে যে তারা আন্ডার কন্ট্রোল রয়েছেন। কিন্তু আন্ডার কন্ট্রোল দেখাতে যেয়ে তারা কিছুটা অনেক ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে বসছে। আমরা আরও কিছু বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাবো। হাসনাত আবদুল্লাহ তিনিও ভয়ভীতির কথা প্রসঙ্গে বলেছেন, মাহফুজ আলম বলেছে, ভারত বাংলাদেশের এই নিয়ে সম্পর্কেরও একটু উত্তেজনা বিরাজ করছে, সেটি নিয়েও জানবো। কিন্তু তার আগে আমি একটু শাকত হোসেন শান্ত ভাই আপনার কাছে জানতে চাই একটু ছোট্ট করে শরীফ ওসমান হাদির একটি, আমি শুরুতেই বললাম যে তার শারীরিক অবস্থা, আপনি একজন চিকিৎসকও, সেই জায়গা থেকেও শরীফ ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, তার শারীরিক অবস্থার আপনার জানা মতে কি মনে হচ্ছে, কেমন? মানে আমরা যতটুকু জানি খুব উন্নতি নাই একেবারেই আজকে সারাদিনে যতটুকু। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার ব্যাপারেও একটু জানতে চাই যে তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনো আপডেট জানাতে পারবেন কিনা। ওসমান হাদির ব্যাপারে আপনার জানার যে মাধ্যম, আমারও মাধ্যম ওটাই, সংবাদ মাধ্যমে সরকারের তরফ থেকে যেটুকু বলা হচ্ছে। তবে বাংলাদেশে যখন ছিল তখনও চিকিৎসকদের যেই ওপিনিয়ন ছিল এবং তার গুলিটা ব্রেনের যেই অংশে ঢুকে বের হয়ে গেছে এবং কিছু বুলেটের অংশ ভেতরে রয়ে গেছে, সব মিলে এ ধরনের রোগীকে আল্লাহ মিরাকলি বিশেষ রহমত দ্বারা যদি রক্ষা করেন তাহলেই সাধারণত রক্ষা পায়। সাধারণত এত ইনজুরির রোগী, এই ধরনের ব্রেন ইনজুরির রোগী খুব সচরাচর রক্ষা পায় না। সেই বিবেচনায় সে বাংলাদেশে থাকতেও ক্রিটিক্যাল ছিল। কিন্তু তার জন্য বাংলাদেশ তার সর্বোচ্চটা করছে, এই দায়িত্ববোধ থেকে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে, ওইখানেও তার জন্য চেষ্টা হচ্ছে। দেশবাসীর দোয়া আছে, আমরা সবাই তার জন্য দোয়া করছি। ম্যাডাম খালেদা জিয়ার জন্য যেরকম দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দোয়া করছেন ভালোবেসে। হাদি একটা তরুণ ইয়াং ছেলে, তার যে ডেডিকেশন, তার যে কথা, তার যে দেশপ্রেম, তার যে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে ভূমিকা, খুব অল্প সময়ের মধ্যে অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জন্য দেশবাসী একইভাবে দোয়া করছে এবং এটা আল্লাহ যদি রহম করেন তাহলে নিশ্চয়ই ফিরে আসবেন, আমরা সেই প্রত্যাশা রাখব। কিন্তু মেডিকেলি বলতে গেলে তার কন্ডিশন খুব ভালো না, এমনটি ডাক্তাররা বলছেন, সেটাই আমরা শুনছি। আরেকটি ব্যাপার একটু আপনার কাছে জানতে চাই, আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম, মূলত বিএনপি নেতাদের বক্তব্যই শুনছিলাম যে 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, এবং আজকে আমরা মানে একেবারে তারেক রহমানের মুখেই শুনলাম যে তিনি 25 তারিখে ইনশাআল্লাহ ফিরবেন। এবং আজকে বিএনপির একটি কমিটিও গঠন করা হয়েছে সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে, এবং আপনার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তাকে সদস্য সচিব করে। এমনি বিএনপির বা বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানকে ফেরার জন্য দলগতভাবে বিএনপি কি মানে ভূমিকা নিচ্ছে বা কি ধরনের কর্মসূচি নিচ্ছে, যেহেতু একটি কমিটিও গঠন করেছে, এই ব্যাপারে আপনার? বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেড় যুগ পরে দেশে ফিরছেন। তিনি নৃশংস নিপীড়নের মুখে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। তারপর তিনি লন্ডনে বসে বাংলাদেশে বিএনপির মতো এত বড় একটা দলকে ফ্যাসিবাদ সাইকোপ্যাথ নেত্রী শেখ হাসিনার দুঃশাসনের মুখে নেতৃত্ব দিয়ে দলটাকে টিকিয়ে রেখেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে জেলে ভরে রেখেছে, বিনা বিচারে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেই অবস্থায় বিএনপিকে ভাঙার এমন কোনো চেষ্টা নেই যা শেখ হাসিনা, তার সরকার, তার বাহিনীগুলো করেনি। তারপরেও বিএনপি টিকে ছিল, বিএনপি ভাঙতে পারেনি এবং বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক কার্যকর আন্দোলন গড়ে তুলেছিল। তাদের পাবলিক মানে জনসম্পৃক্ততা
সাংঘাতিক বেড়েছিল। তারপরে তারেক রহমানের বক্তব্য, আগে তাকে নিয়ে যারা একসময় সমালোচনা করতেন সেই লোকদের মুখেও গত কয়েক বছরে আমরা শুনেছি যে তারেক রহমানের এমন কোনো বক্তব্য বা কথা তারা পাননি যেটা খুব বেশি বিতর্কের জন্ম দিতে পারে। এতটা ম্যাচিউরড, এতটা প্রজ্ঞাবান বক্তব্য, নেতৃত্ব তার কাছ থেকে এসেছে। এবং আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা করে পালিয়ে যাওয়ার পরে পরিবর্তিত বাংলাদেশে তারেক রহমান বাংলাদেশের জন্য অপরিহার্য নেতা হিসেবে পরিগণিত হচ্ছে। 25 তারিখ ঢাকায় কোনো সমাবেশ থাকবে? আমি বলছি কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এটা অস্বীকার করার উপায় নাই। ফলে বিএনপি কতটা ভালো রাষ্ট্র পরিচালনা করার জন্য সক্ষমতা দেখাবে, কতটা জনকল্যাণমুখী হবে, তার উপর কতটা গণতান্ত্রিক হবে, কতটা বাংলাদেশপন্থী হবে, তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। এবং সেই দলের প্রধান তারেক রহমান হিসেবে তার দিকে আকাঙ্ক্ষা বেশি। এই যে তার অবস্থান, তার জনপ্রিয়তা, তার ভূমিকা, এইসব কারণে তারে ১.৫ যুগ পরে বরণ করবার আকাঙ্ক্ষাও শুধু এই দলের মধ্যে না, দেশের সাধারণ মানুষের মধ্যে আছে। সেই বিবেচনা মাথায় রেখে যদিও ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তিনি হসপিটালে আইসিইউতে আছেন, সেই বিবেচনায় হয়তো এইরকম অনুষ্ঠান অন্য সময় হলে হয়তো বিএনপি করতো না। কিন্তু আলটিমেটলি নির্বাচন হচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানকে তো সারা দেশে নির্বাচনী প্রচারণায় যেতেই হবে। সেজন্য তার এই যে আগমনের দিনটাই একটা নির্বাচনী প্রচারণা শুরু, ওই বিবেচনা মাথায় রেখে তাকে বরণ করা। এবং সেই বরণ করবার জন্য তিনি ওইখান থেকে নেমে এভারকেয়ার হসপিটালে যাবেন। সেই জন্য এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হসপিটাল পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাবেন, এইরকম কর্মসূচি। কিন্তু আমি ধারণা করি সারা দেশ থেকে লোক আসবে, লক্ষ লক্ষ মানুষে ঢাকা শহর সয়লাভ হয়ে যাবে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো নেতাকে বরণ করবার জন্য এত মানুষ হয়নি, এইরকম একটা রেকর্ড সৃষ্টি হবে তারেক রহমানের ক্ষেত্রে। আর একটা লাইনে শেষ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এযাবৎকালে বাংলাদেশের জানাজায় রেকর্ড সৃষ্টি করেছে। ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতায় তার জন্য দেশবাসী ধর্ম, বর্ণ, গোত্র, দলমত নির্বিশেষে দোয়ায় রেকর্ড সৃষ্টি করেছে। বিদেশ থেকে আসা বাংলাদেশের কোনো নেতাকে বরণ করবার ক্ষেত্রে তারেক রহমানের বেলায় রেকর্ড সৃষ্টি। আমরা আরও এটা নিয়ে সময় পেলে আরও আলোচনা করবো। আমি একটু মুস্তফা কামাল আপনার কাছে জানতে চাই, একদম সংক্ষেপে একটু জানবো, পরে বিরতির পরে আবারও আপনার কাছে জানবো। সেটি হচ্ছে যে মূলত হচ্ছে আমরা আজকে সারাদিন দেখেছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক ধরনের একটা উত্তেজনা, সেটির কারণ কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। সেটির যথার্থ কারণ আছে। কারণটা এরকম, আমাদের এখানে একটার পর একটা হত্যাকাণ্ড, বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পর, হাদির মানে হত্যা চেষ্টার পর টার্গেট কিলিংয়ের পর্যায়ে কিন্তু এগুলো একটা আলোচনা ছিল যে এখানে কিছু টার্গেট করা হয়েছে, হয়তো হাদিকে দিয়ে শুরু অথবা শুরু যাকে দিয়ে হোক। তো এই চেষ্টাটার মধ্য দিয়ে আমরা যখন মাত্র আলোচনা চলছিল, আলোচনার ফাঁকে দেখা গেল যে আমাদের কাছে তথ্য আসলো যে হত্যা চেষ্টাকারীরা ভারত পালিয়ে গেছে। অর্থাৎ পালিয়ে যাওয়াটা সহজ হয়ে গেছে তাদের জন্য। এতে কি মিন করছে? তথ্য দিচ্ছে যে তারা যে চেষ্টা করেছে, চেষ্টাটা হয়তো কুলাতে পারেনি, কিন্তু তাদের পালাতে কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু তথ্য বিশ্লেষণে সেটাই আসে। এরকম অবস্থা বাংলাদেশ থেকে যখন প্রতিবাদ করা হলো, তলব করা হলো হাইকমিশনারকে, তারা কিন্তু দিল্লি থেকে ভালোভাবে গ্রাহ্য করা হয়নি, বরং অস্বীকার করা হয়েছে বা এক ধরনের তাচ্ছিল্য খেয়াল করেছি আমরা। আবার ঘটনাচক্রে আমাদের হাইকমিশনারকেও তারা তলব করেছেন। তো এটা তলবের বিষয় নয় শুধু, এটা কিন্তু তদন্তের বিষয় নয়, সেটা একদম স্পষ্ট। আবার তারা বলছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। আবার একই দিনে বা একদিনের ব্যবধানেই ভারতের প্রধানমন্ত্রীর যে বিবৃতি স্বাধীনতা দিবসের প্রেক্ষিতে একদম স্পষ্টত এক ধরনের খোঁচা দেয়া, যদিও তারা সেটা বরাবরই দিচ্ছেন। তো এইরকম সময়ে বাংলাদেশের কিন্তু আর ঘুমটা পড়ে কথা বলার সুযোগ নেই। একটি প্রতিবেশী দেশ বা একটি দেশ এভাবে বলার আর সুযোগ নেই, স্পষ্টত ভারত। তো এই জায়গাতে হাদি অত্যন্ত প্রাসঙ্গিক। সে বারবার কিন্তু ভারত বিরোধী কথাগুলো স্পষ্ট করেছে তার বক্তব্যগুলো।
এবং বিভিন্ন জায়গায় সে যে ঝুঁকিতে আছে সেটাও বলে গেছে, অর্থাৎ অবশিষ্ট আর কিছু রাখিনি। তো এরকম অবস্থায় আমরা কিন্তু একটা উদ্বেগের মধ্যেই থাকছি, শুধু হাদিকে নিয়ে নয়। যেহেতু সামনে একটি নির্বাচন, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা ওখানে অত্যন্ত প্রাসঙ্গিক। হাদি একটা ঘটনা মাত্র। চট্টগ্রামে কিন্তু একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন পেটে, জি, তার গুলি লেগেছে পেটে। পেটে। রাজধানীতে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার গুলি লেগেছে মাথায়। এর মধ্যেই আরেকজন প্রার্থী নিরাপত্তার প্রশ্নে তিনি সরে গেছেন। তো চট্টগ্রামের প্রার্থী সুস্থ হয়ে এরশাদুল্লাহ ওনার নাম, তিনি মাঠে নামছেন গত 2-3 দিন ধরে। আবার সেখানে যে ঘটনাটা ঘটছে, আমাদের কাছে যে তথ্য, তার পরিবারের সদস্যরাও তার সাথে যাচ্ছেন। যত না তারা ভোট চাচ্ছেন, যত না দোয়া চাচ্ছেন, তার চেয়ে বেশি হচ্ছে তার একটা নিরাপত্তা বুদ্ধ তৈরি করতে। মোস্তফা কামাল ভাই, এটা আমরা কিন্তু আমাদেরকে আরো উদ্বিগ্ন করছে। আমরা এই উদ্বেগের জায়গা নিয়ে কথা বলবো, তার আগে একটি বিরতি দিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। সাথে আছে আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছেন মুস্তফা কামাল, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং মুশফিকুস সালেহীন। কামাল ভাই, আপনার কাছে যে প্রশ্নটিতে ছিলাম, একটু আপনি যদি শেষ করতেন, সাথে একটু অংশ যোগ করে দিই। আমরা আলোচনার যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে নিরাপত্তা প্রার্থীদের নিয়ে সরকার উদ্বিগ্ন বা ভাবছে, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে যখন এত ভাবতে হচ্ছে, তখন আসলে দেশের নিরাপত্তা কোন পর্যায়ে? জি, খুব সুন্দর প্রশ্ন আপনার। ছোট্ট করে যদি বলি, প্রার্থীদের নিরাপত্তা যখন আপনাকে ভাবতে হবে বা আমলে নিতে হবে তাদের নিরাপত্তার বিষয়, তো ভোটারদের নিরাপত্তারও কিন্তু প্রাসঙ্গিক। সেটাই। যারা ভোটগুলো নেবেন, অর্থাৎ ভোট তদারকি করবেন, প্রিজাইডিং অফিসার, আরও যারা যারা আছেন সরাসরি যুক্ত, যারা রিটার্নিং অফিসার, তাদের নিরাপত্তারও কিন্তু প্রশ্ন আছে। তো আবার যেহেতু আমরা একটা উচ্চাশা পোষণ করছি যে এবার একটি ঐতিহাসিক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তো অংশগ্রহণমূলক কথাটা একটু আপেক্ষিক। কার অংশগ্রহণ? ভোটারের অংশগ্রহণ নাকি প্রার্থীর ঠিকঠাকভাবে অংশগ্রহণ? আবার অংশগ্রহণ বলতে কোন অংশটুকু? রাস্তাঘাটে যে তিনি ভোট চাইবেন, বিচরণ করবেন, সেটাও এক ধরনের অংশগ্রহণ। তো ওই অংশটুকু বাদে দিলাম, কিন্তু নিরাপত্তা অন্তত প্রাসঙ্গিক। বিগত বিভিন্ন সময় আমরা কিন্তু এক ধরনের যেটা অভ্যস্ত আমরা দেখে, যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা, নাম্বার 1, এমনকি বৈধ অস্ত্র জমা দেয়া। তো এবারের প্রেক্ষিতে একটু ভিন্ন। এবার আরো অস্ত্র লাইসেন্স দেওয়া হচ্ছে, আরও অস্ত্র লাইসেন্স দেওয়া হচ্ছে, অর্থাৎ বৈধ অস্ত্র। আর অবৈধ অস্ত্রগুলো, অর্থাৎ যেগুলো লুট হয়ে গেছে, বেহাত হয়ে গেছে, সঠিক সংখ্যা কিন্তু আমরা এখনো জানি না। খুবই কম হয়তো উদ্ধার হয়েছে 5 আগস্টের পর যেগুলো জি, গেছে। তো যেই মাত্রায় হাতছাড়া হয়েছে, বেহাত হয়েছে, ওই মাত্রায় উদ্ধার নেই। এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তো যেগুলো বেহাত অবস্থায় আছে ওগুলো কাদের কাছে আছে, কোথায় আছে, ওই তথ্যটুকুও কিন্তু নেই। আবার বৈধ অস্ত্র, এই বৈধ অস্ত্রেরও অবৈধ অনেক ব্যবহারের ঘটনা কিন্তু এই বাংলাদেশে আছে। অর্থাৎ অস্ত্র মানেই একটা ভয়ের জিনিস। তো যেখানে আমরা নির্ভয়ে ভোট দিব বলছি, জি। সেখানে ভয় কিন্তু আমাদের উপর এসে যাচ্ছে। তো প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে গতকাল সতর্ক করেছেন, এটাও কিন্তু বাজারে 2 রকম বয়ান শুরু হয়ে গেছে। কিরকম? একটা হচ্ছে তিনি সতর্ক করেছেন, আবার অভয়ও দিয়েছেন। কিন্তু কারো কারো মতে কেউ কেউ বলতে চাচ্ছেন যে তিনিও কি একটু ভয় পাইয়ে দিলেন কিনা। তো যেহেতু আমরা একটা ভয়ের মধ্যে আছি, এটা লুকানোর বিষয়ও নয়, চাপানোর বিষয়ও নয়। তিনি আবার সেটার ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন। চমৎকার বক্তব্য, অত্যন্ত ছোট্ট বক্তব্য ছিল ওনার, কিন্তু অত্যন্ত গুণে গুণে শব্দগুলো আমি যতটুকু খেয়াল করেছি, যে কারা পরিস্থিতিকে গোলমেলে করতে চায় বা নির্বাচন নিয়ে এখনও কারা ষড়যন্ত্র করতে চায়, সেটাও কিন্তু স্পষ্ট। মাত্র 4-5 দিন আগে সাবেক প্রধানমন্ত্রীর একটা কিন্তু অডিও ভাইরাল হয়েছে। ওখানে একজন কর্মী বলছেন, আপা আপা তারা যেভাবে বলেন, যে এটা ওটা করে দিবে। তো ওখান থেকে নেত্রীর বক্তব্য হচ্ছে, মুখে মুখে বললে হবে না, করে দেখে দাও। তো এগুলো কিন্তু আমাদের জন্য উদ্বেগের। আবার আমরা মাঝে মধ্যে একটু একটু ভুলে যাই, এর আগে একটা অডিও ফাঁস হয়েছিল, সেখানে তিনি বলছিলেন যে 1 টাকাও ছাড়া হবে না। আর বিশেষ করে এনসিপিকে মার্ক করে বলছিলেন যে ওদের একটাই নাকি বিয়ে করছে, খবর না ও কোথায় বিয়ে করছে, শ্বশুর বাড়ি কোথায়। তার মানে আপনার এখান থেকে বুঝে নিতে হবে যে শুধু আপনার বাপের গোষ্ঠী শেষ করবে না, আপনার শ্বশুরের গোষ্ঠীও টার্গেটের মধ্যে আছে। এগুলো কিন্তু আমলে নেওয়ার বিষয়। তো এখন আপনি কি এগুলোর সন্ত্রাস বলবেন না রাজনীতি বলবেন? বাস্তবতা হচ্ছে যারা পালিয়ে গেছে বা যারা পালিয়ে যায়, তাদের দৃষ্টিতে সেটা কিন্তু সন্ত্রাস নয়, তাদের কাছে ওইটাই রাজনীতি। প্যানিক তৈরি করা, ভয় তৈরি করা। তো
তো ওই জায়গায় গত কয়েকদিনের যে নমুনা আমরা দেখছি, ভয় তৈরি করার জায়গাটায় কিন্তু তারা সফল হয়েছে বলা তাদের চলে। যদি আমরা দমন না করতে পারি সেটাকে আমি কি বলবো, সন্ত্রাস না রাজনীতি? সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। বিশেষ করে বড় দু তিনটা দলের নাম বলতে হবে, বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি। তারা যদি ওই বার্তা দিতে পারতো গত কয়েকদিনে, সাম্প্রতিক সময়টুকুতে, যে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, একসাথে হয়ে যদি সেটা বলতে পারতেন তারা, বরং তারা অস্ত্র থ্রোয়িংয়ের আগে যেসব শব্দ থ্রোয়িং করছেন, শব্দ দূষণ করছেন গত কয়েকদিন, এগুলোও কিন্তু এক ধরনের সহিংসতা। এমন এমন সম্বোধন করছেন, এমন এমন কথা বলছেন, মনে হচ্ছে যেন তারা খুব অচেনা, অথচ তারা কিন্তু একসাথে ছিলেন। একসাথে ছিলেন, আবার কেমন থাকা থেকেছেন, যেন তেন থাকা নয়। কিন্তু এই বিএনপি আর জামাত গত কয়েকদিন যেই কথাবার্তা বলছেন, মনে হয় যে তারা একজন আরেকজনের জন্য কত দরদে ছিলেন। আমাদের কাছে তো তথ্য আছে, জামাতকে বলা হয়েছিল যে যদি বিএনপির সঙ্গ ছাড়ে তাদের প্রতি একটু সরকার নমনীয় থাকবে, হয়তোবা তাদের ৬-৭ জন নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হতো না, অর্থাৎ তারা যেটাকে হত্যাকাণ্ড বলছে। আবার বিএনপিকেও কিন্তু বারবার বলা হয়েছিল যে জামাতের সঙ্গ ছাড়ো, তাহলে বিএনপিকে এত নিপীড়ন করতে হবে না। ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে অর্থাৎ দিয়ে চলে ওই গাঁথুনি তারা কিন্তু শক্ত করে ধরে রেখেছে। আমরা মুস্তাফা কামাল আপনার শুধু কাছে নির্বাচন আসার কারণে গত কয়েকদিন তারা যে ভাষায় কথা বলছেন, ভাষাগত দিক থেকে অর্থাৎ শব্দ দূষণের ক্ষেত্রে তারা আওয়ামী লীগের অভাবটা কিন্তু পূরণ করে দিচ্ছেন। ওকে, আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু আপনাকে এর আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম সেটি নিয়ে একটু সায়ন্ত ভাইকে আপনার কাছে একটু জানতে চাই, যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে। পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি না বলি, আজকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল, পরবর্তীতে বাংলাদেশেও অনেকে ভারতে যেটি ভিসা অফিস সেটিকে ঘেরাওর দিকে গিয়েছিল, পুলিশ ছত্রভঙ্গ করেছে, রাজনৈতিক নেতারা অনেক বক্তব্য দিচ্ছে। দিন শেষে আপনার প্রধান উপদেষ্টা না, পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, সামনে আমরা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এখন ভারতের নথিয়াত দেওয়ার দরকার নেই। বাংলাদেশকে একটু শক্ত অবস্থান নিল নাকি? আগে তারা বাংলাদেশের সব কিছু নিজ হাতে করে দিত। কারা ক্ষমতায় থাকবে, কতদিন থাকবে, বিনা ভোটে থাকবে না রাতের ভোটে থাকবে, বিরোধী দল হবে, বিরোধী দল কে হবে, সব কিছু ঠিক করে দিত তারা। সেই অবস্থায় এখন তাদের নসিহতের অধিকারটাও কেড়ে নেবেন, এটা অমানবিক। এটা একেবারেই পেয়ে বসছেন বলে ভারতকে নিয়ে আপনারা যা খুশি তাই বলবেন, এটাও ঠিক না। ভারত তাদের ভৃত্যকে বাংলাদেশে ডিপ্লয় করেছিল। তাদের সেই ভৃত্য এদেশ থেকে তারা খেয়েছে, তারা খাওয়ার পরে প্রভুর দেশে গিয়ে পালিয়েছে। তারা এখন বাংলাদেশের যে কোনো উপায়ে যে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। ভারতের কাছ থেকে তো খুব বেশি প্রত্যাশা করাটাই অমূলক এখন, কারণ তাদের তো জ্বলছে, ব্যাপক জ্বলছে, নতুন বৃত্ত তৈরি করতে ব্যাপক জ্বলছে। নতুন বৃত্ত হচ্ছে না এখনো, ভবিষ্যতে হবে কিনা জানি না, কিন্তু এখনো পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেউ কেউ কখনো কখনো একটু ভারতের সঙ্গে বন্ধুত্ব এই সেই নিয়ে বললেও এখনো পর্যন্ত বাংলাদেশপন্থী আছে, এটা আমার ধারণা। কোনো নতুন বৃত্ত তৈরি হয় নাই, যে কারণে ভারত খেয়ে হারিয়ে ফেলছে। মোদিবাবু গত বছর যে স্টেটমেন্ট করেছিল 16ই ডিসেম্বরে, বাংলাদেশের নাম উল্লেখ না করে এই বিজয়ের পুরা ভাগিদার হয়ে গেছে ইন্ডিয়া, এইবারও সে একই বিবৃতি দিয়েছে। তার প্রেক্ষাপটে আবার এনসিপি নেতা হাসনাত সে একটা বক্তব্য দিয়েছে, সেটা আবার আসামের মুখ্যমন্ত্রীকে আবার স্পর্শ করেছে। এই বক্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এইটা একটা রাজনৈতিক বক্তব্য। ভারত আমাদের নিয়ে যতটা প্রত্যক্ষভাবে সরাসরি এই দেশকে দখল করে নেবে সেই কথা বলে, সেইখানে হাসনাত যেটা বলেছে এটা অনেক পুরনো কথা, যে তারা আমাদের নিয়ে এত ডিস্টার্ব করার চিন্তা করে, তার দেশেই তো তারা ডিস্টারবেন্সের মধ্যে আছে। তার দেশের যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বাংলাদেশ তো সাংবিধানিকভাবে মুক্তিকামী, স্বাধীনতাকামী যে কোনো জাতিকে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ সাংবিধানিকভাবে। যেহেতু বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীনতা লাভকারী একটা দেশ, সেই বিবেচনায় বাংলাদেশ যদি মনে করে যে ভারতের কোনো রাজ্যে বা পৃথিবীর যে কোনো প্রান্তে স্বাধীনতার জন্য যুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশের প্রত্যক্ষভাবে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক অঙ্গীকার। কিন্তু ভারত একটি প্রতিবেশী দেশ হিসেবে তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষার খাতিরে বাংলাদেশ সেটি কখনো করেনি। কিন্তু ভারত যদি ডিস্টার্ব করতেই থাকে তাহলে সেটা কখনোই করা হবে না, এমন তো নাও হতে পারে। সেই কথাটি ভারতকে হাসনাত মনে করিয়ে দিতে চেয়েছে, যেটার আগেও অনেকে মনে করিয়ে দিয়েছে, যেটা আমরাও মনে করিয়ে দিতে চাই। সুতরাং সেটা ভারতকে মাথায় রাখতে হবে। বরং সন্ত্রাস বা নিরাপত্তার যে কথাটা কামাল ভাই বলছিলেন,
বাংলাদেশে আপনি ধরে ধরে কয়েকজনকে নিরাপত্তা দিয়ে তো পারবেন না। এই যে আওয়ামী লীগের 16 বছর সারা দেশে নিজেরা নিজেরা যে গোলাগুলি করেছে, সেই অস্ত্রগুলি কোথায়? তাদের হাতেই আছে। তারা পালিয়ে গেলে অস্ত্র নিয়ে যায় নাই তো, এইখানে আছে। এই যে তাদের হাতে অবৈধ প্রচুর টাকা আছে, সেটা আছে। এই যে ইয়েগুলি থানাগুলি লুট হয়েছে, 5,700-র উপরে অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে 1300-র উপরে এখনো উদ্ধার হয় নাই, হেডকোয়ার্টার বলছে। তার যেগুলো জমা দিয়েছে ওগুলো নাকি কেউ কেউ অভিযোগ করেন যে কাজের অস্ত্র রেখে অকাজেরটা জমা দিয়েছে, তার মানে কাজেরটা রেখে দিয়েছে। এখন এই অস্ত্র চালানোর জন্য আবার পেশাদার খুনি সন্ত্রাসী দরকার। জেল থেকে প্রচুর সন্ত্রাসী বের হয়ে গেছে, তাদের আপনি গ্রেফতার করেননি অভিযান চালিয়ে। তারপরে উল্টে আরও অনেক পেশাদার খুনি সন্ত্রাসীদের জামিন দিয়ে দিয়েছেন। তাহলে আপনার পেশাদার খুনি আছে, সন্ত্রাসী আছে, পর্যাপ্ত অস্ত্র আছে, সেগুলো উদ্ধারের জন্য কোনো কার্যকর অভিযানও চালালেন না। এখন হাদি হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করার পরে একটু নড়ে চড়ে বসেছেন কেন? তার আগে সরকারের গোয়েন্দাদের রিপোর্ট নাই, তারা জানে না এই অবৈধ অস্ত্রের ব্যবহার আওয়ামী লীগ কীভাবে করবে। হাসিনা যেই নির্দেশ দিয়েছেন, যে অডিওটা নিয়ে আমি অবাক হই না, একটা সাইকোপ্যাথ খুনি গণহত্যাকারী, সে তো আগেও এরকম বলেছে ক্ষমতার চেয়ারে বসে থাকতে, আর এখন তো উন্মাদ হয়ে গেছে ক্ষমতারই, সে তো বলবেই। কিন্তু সেটা প্রতিরোধ করবার জন্য সরকারের ব্যবস্থাপনা কেন এত ঢিল্লয় এবং একেবারেই অনুপস্থিত ছিল? ওকে, আমরা মুশফিকুর সালিন আপনার কাছে একটু বিষয় জানতে চাই। মোস্তফা কামাল ভাই যেরকমটি বলছিলেন যে এনসিপির উপরেই আওয়ামী লীগের বিদ্বেষটা সম্ভবত বেশি এবং ভারতেরও দেখা যাচ্ছে সেটি বেশি। এটি কি আপনার নতুন দল, রাজনৈতিক শিষ্টাচারের অভাব, নাকি আপনাদের অন্য কোনো কারণে আপনাদের উপর বিদ্বেষটা বেশি? কারণ জুলাইতে সবার অবদান ছিল। হ্যাঁ, না, জুলাইতে সবারই অবদান ছিল, কিন্তু এনসিপি ভারতের ভূমিকাটা গত 15 বছরে বাংলাদেশে কী ছিল সে ব্যাপারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে। স্পেডকে স্পেড বলেছে। আমরা বাংলাদেশে এর আগে দেখেছি যে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন কংগ্রেস সরকারের পরে, তখন বাংলাদেশে এক ধরনের একটা আলোচনা ছিল যে এবার হয়তো আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেবে ভারত। অন্যদিকে মিষ্টি বিতরণের গল্প আমরা শুনেছি, সত্যতা জানি না। একই রকম আমরা দেখেছি যে ধরুন জামাতে ইসলামীর সাথেও ভারতের সম্পর্ক একটু ভালো হচ্ছে, এরকম কথাও কিন্তু শোনা যায় মাঝে মধ্যে। এইসব আমরা দেখেছি, কিন্তু এই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে যেই নেতারা ছিলেন তারা পরিষ্কার করে বলেছেন যে গত 15 বছর বাংলাদেশ ভারতের করদরাজ্যে পরিণত হয়েছিল, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করতে ভারতের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং বাংলাদেশে ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগ এখানে নিযুক্ত ছিল। এবং সেই কারণেই এই ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হয়তো এই নেতারা। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা খুব স্বাভাবিক, কেননা সার্বভৌমত্বের প্রশ্নে এনসিপি কোনো আপোষ করবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং এটা ভারতের উপমহাদেশ নিয়ে যেই ডিজাইন, সেই ডিজাইনের সাথে কন্ট্রাডিক্ট করে, যে কারণে ভারত এই ক্ষেত্রে এনসিপিকে নিয়ে এভাবে ভাবতে পারে। কিন্তু দেখুন এই জায়গায় আপনি হাসান আবদুল্লাহর বক্তব্যের ব্যাপারে কথা বলছিলেন। ভারতের পার্লামেন্টে যেই নতুন পার্লামেন্ট ভবনটা উদ্বোধন হয়েছে গত বছর বা 2-1 বছর আগে নরেন্দ্র মোদী করেছেন, সেইখানে যেই ভারতবর্ষের যেই মানচিত্রটা আছে, সেই মানচিত্রে তারা বাংলাদেশকে গিলে ফেলেছে ভারতের ভিতরে। আমরা দেখেছি যেই ভারতের এজেন্ট আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকার কালে 2018 সালে সুব্রমণিয়াম স্বামী বিজেপি নেতা, তিনি বলেছেন যে বাংলাদেশকে তিনি দখল করে ফেলতে পারে ভারত। এই বছরে শুভেন্দু অধিকারী, ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, এই বছরে বলেছে বাংলাদেশ দখল করতে ভারতের কয়েক মিনিট লাগবে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা ধারাবাহিকভাবে দিয়ে আসছে এবং এইটা তাদের বর্তমান ভারতের বিজেপির যে হিন্দুত্ববাদী যেই আদর্শ, তারা যেভাবে যে ভিশন থেকে দেখে ভারতবর্ষকে, সেইটার সাথে সম্পূর্ণ কনসিস্টেন্ট। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই জবাব যদি আমরা দেই, আমরা যদি এখন, সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশে একটা পক্ষ তো সম্পূর্ণ ভারতের এখানে দলদাস, মানে ভারতের দালালি করেছে একটি দল, আর অন্য দলগুলো অনেক ক্ষেত্রেই সাহসটা করে উঠতে পারেনি যে ভারতকে ভারতের সুরেই জবাব দিবে। সেই জবাবটা এখন হাসনাত আবদুল্লাহ দিচ্ছেন। এখন প্রত্যেকের আলাদা বাচনভঙ্গি রয়েছে, আলাদা ভাষার কথা রয়েছে, পলিটিক্যাল একটা জমায়েতের এক ধরনের মেজাজ রয়েছে, সেই অনুযায়ী তিনি বলেছেন। ওকে, আমরা আরও আপনার কাছে শুনবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমি বিরতির পর মুশফিকুর সালিহিন, আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন সেটির সঙ্গে আরেকটি বিষয় একটু যোগ করি, যে আপনার এনসিপির নেতাদের প্রসঙ্গেই বলছিলাম। বিশেষ করে আজকে মাহফুজ আলমের বক্তব্য আমার কাছে বেশ চোখে পড়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নাই,
কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে তফসিল ঘোষণার পরপরই হঠাৎ করে পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো কেন? তফসিল আগে ঘোষণার আগের দিন পর্যন্ত উনি উপদেষ্টা ছিল, হঠাৎ করেই কি? দেখুন, উত্তপ্ত হয়ে উঠলো কারণ আমাদের একজন সহযোদ্ধা তিনি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন, এবং এইটা আমাদেরকে একটা রিয়েলিটি চেক দিয়েছে। আমরা এক বছরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সেই গণতান্ত্রিক উত্তরণে কে এগিয়ে থাকবে সেই জন্য পারস্পরিক বিভিন্ন বাদানুবাদ হচ্ছে, মতপার্থক্য তৈরি হচ্ছে। সেটা করতে যেয়ে অনেক ক্ষেত্রে আমরা যে বিগার এনিমি আমাদের জন্য রয়েছে সেটা ভুলে গিয়েছিলাম, বা হয়তো আমাদের চোখের আড়ালে চলে গিয়েছিল, যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এবং আপনি মাহফুজ আলমের বক্তব্যের কথা যেহেতু বললেন, আপনার এটা মনে রাখতে হবে যে গত আগস্ট মাসে এই মাহফুজ আলমই কিন্তু একটি বক্তব্যে বলেছিলেন যে এই আওয়ামী ধর্মের যারা পূজারী রয়েছে তাদের সাথে আমাদের রিকনসিলিয়েশন প্রয়োজন। অর্থাৎ সেই দূরদৃষ্টি, সেই উদার দৃষ্টিভঙ্গিটি গণ অভ্যুত্থানের এই নেতার ছিল। সেই জায়গা থেকে সেই রিকনসিলিয়েশনের আলাপ, ট্রুথ কমিশন করে রিকনসিলিয়েশনের আলাপ যিনি দিয়েছেন, পরবর্তীতে তিনি আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন যে উই আর অলরেডি শহীদ। কেন শহীদ বলেছিলেন সেটা হাদি আজকে এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে বুঝিয়ে দিচ্ছেন। সেই জায়গা থেকে আজকে মাহফুজ আলম যখন এই কথা বলছেন যে নিয়ে সেই উদার বার্তাটি দিয়েছিলেন, তার মানে এই পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগ ভুল স্বীকার করেনি, ক্ষমা প্রকাশ করেনি। আওয়ামী লীগ মনে করে না, তারা অনুতপ্ত না, তারা মনে করে না তারা কোনো ভুল করেছে, যে কারণে আমাদের কাছে আওয়ামী লীগ আর কোনো উপায় রেখে দিচ্ছে না। এবং এই জন্য বলা হচ্ছে আওয়ামী লীগ যেই ভাষায় আমাদেরকে জবাব দিবে বা যেইভাবে তারা আমাদেরকে আঘাত করবে সেইভাবেই পাল্টা আঘাতের কথাটি আসছে। এটা বাধ্য হয়ে এটা বলতে হচ্ছে আমাদেরকে। আপনি হাসনাত আবদুল্লাহর কথায় যদি আসি, ছোট্ট করে আপনি কয়েকটা উদাহরণ দিই। ভারতের সংসদ ভবনের যে মানচিত্রের কথা বললাম, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দেখানো হয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তিনি এই বছরের জানুয়ারি মাসে তিনি বাংলাদেশ ভারত দখল করে নেবে বলেছেন। সুব্রামানিয়াম স্বামী তিনি 2018 সালে এই কথা বলেছেন। 2 মাস আগে বিজেপি নেতা জগন্নাথ সরকার, তিনি পশ্চিমবঙ্গের সংসদ সদস্য, তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ দখল করে নেবে। ত্রিপুরার মোথা পার্টির শীর্ষ নেতা প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা এই বছরের এপ্রিলে তিনি একই ধরনের কথা বলেছেন। এবং ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অমিত শাহ, তিনি বাংলাদেশিদের উই পোকা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো এই ধরনের বক্তব্য ধারাবাহিকভাবে দিয়ে এসেছেন। তারা বারবার আমাদেরকে আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি দিয়ে কথা বলছেন, এবং বাংলাদেশিদের নাগরিক বা বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের যে একটা প্রতিবেশী হিসেবে তাদের কাছ থেকে যে মর্যাদা আমরা ডিজার্ভ করি সেটা তারা দিচ্ছেন না। তাহলে আমরা আসলে নরম সুরে কথা বলবো। সেই দিন গত হয়েছে, সেই জায়গা থেকে আসছে হাসনাত আবদুল্লাহ এই কথা বলেছেন, অত্যন্ত ন্যায্যভাবে যৌক্তিকভাবেই বলেছেন। এভাবেই যদি আমাদের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকবে, যদি সেটা মিউচুয়াল হয়, একপাক্ষিকভাবে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা সম্ভব। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে খুব ছোট্ট করে প্রশ্নটা করি। তারেক রহমান কিছুদিন আগেও বলেছিল যে দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, সেই সংকট কি কেটে গেছে? ডেফিনেটলি, যেহেতু তিনি আসছেন নিশ্চয়ই কেটে গেছে। সংকট কিছুটা ছিল, সেটি তিনি খোলাসা করতে পারেননি, বলতে পারেননি, কিন্তু একক নিয়ন্ত্রণাধীন নয় এবং এটি স্পর্শকাতর বলে তার বিস্তারিত বলতেও তিনি চাননি। আর আজকে তার দল স্ট্যান্ডিং কমিটি মিটিং করে মহাসচিব ঘোষণা দিচ্ছে তিনি আসবেন, এবং তিনি নিজেও আজকে বক্তব্য দিয়ে ওইখানে বলছেন তিনি আসছেন। তার মানে হচ্ছে যে সংকট ফিল করছিলেন, নিশ্চয়ই সেখান থেকে উত্তরণ হয়েছে। এবং এটা বাংলাদেশের জন্য সুখবর যে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেখানে এই অগ্রযাত্রার নেতৃত্ব দেবার জন্য তিনি আসছেন। আমার প্রত্যাশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, তাকে আমরা গত কয়েক বছর ধরে যেই রকম প্রাজ্ঞ এবং পরিমিতি বোধ নিয়ে দেশের পক্ষে বাংলাদেশপন্থী হয়ে যে বক্তব্য দিতে দেখছি, যে সিদ্ধান্ত দিতে দেখছি, সেটি তিনি অব্যাহত রাখবেন। এবং দলের মধ্যে তিনি দূর থেকে দলকে চালিয়েছেন, ফলে কিছু সংকট দূরে বসে নিয়ন্ত্রণ হয়তো করা যায় না, সেটি দেশে এসে আরও ভালোভাবে তিনি নিয়ন্ত্রণ করে দলটাকে আরও বেশি গণতান্ত্রিক করবেন, আরও বেশি বাংলাদেশমুখী করবেন, আরও বেশি জনকল্যাণমুখী করবেন। এবং সত্যিকার অর্থে একটা বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে যেমন দেখতে চায়, ম্যাডাম খালেদা জিয়ার বিএনপিকে যেমন দেখতে চায়, তারেক রহমান সেই রকম বা তার থেকেও ভালো বিএনপি তিনি তৈরি করে। যদি আরেকটা বিষয় একটু উত্তর দিতেন। নির্বাচনের তফসিল হয়ে গেছে এই মুহূর্তে, আপনি যেটা বললেন বা আমরা যতটা ধারণা করছি যে ঢাকা শহর তারেক রহমান যেদিন আসবে হয়তো অনেক মানুষের লোকারণ্য হবে, সেটি কোনো আচরণবিধিতে প্রভাব পড়তে পারে কিনা? না, এখনো এইটা নির্বাচনী প্রচার না। আচ্ছা, কোনো একজন নেতাকে বরণ করবার জন্য তাকে পছন্দ করে তার সহকর্মীরা, তার
দলের লোকরা যদি তাকে বরণ করতে যায়, সেটা তো নির্বাচনী স্লোগান বা মার্কার স্লোগান বা ভোট চাওয়ার স্লোগান না, সেটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে না। পড়লে নিশ্চয়ই নির্বাচন কমিশন সে বিষয়ে পদক্ষেপ নেবে। ওকে, একদম শেষ প্রশ্ন মোস্তফা কামাল ভাই আপনার কাছে, সেটি হচ্ছে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম, নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলছিলাম, প্রার্থীদের বিষয় নিয়ে কথা বলছিলাম, ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বলছিলাম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম। আগামী নির্বাচনের জন্য কোনটিকে আপনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? যদি এক নম্বর চ্যালেঞ্জ হিসাবে দেখেন বা একমাত্র বলা যায়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা। সেখানে একটু যোগ করতে হয়, তারেক রহমান সাহেব যে আসছেন সেখানেও কিন্তু নিরাপত্তা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক, বলার অপেক্ষা রাখে না। তিনি আসবেন এই বছরের শেষ বৃহস্পতিবার। তো রাশিচক্রের বৃহস্পতি কিন্তু একটা সুন্দর রাশি, আবার সেদিন হচ্ছে বড়দিন, এরপরে 3 দিন ছুটি, জি, শুক্র শনি সহ। তো তারেক রহমান সাহেব আসার আগে ওখানে যে সর্বশেষ বৈঠকটা করেছেন, আনুষ্ঠানিক বৈঠক, তিনি আসছেন, যে ডিক্লারেশনটা নিজে দিয়েছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। 10 কথার 1 কথা যেটা, সেটাও শুনেছি। খুব অ্যাটেনশন দিয়ে বলার চেষ্টা করেছেন যে আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন তাহলে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন কিনা। দ্বিতীয় অংশ ছিল মানবেন কিনা। তো সেটা কি? সেটা হচ্ছে তিনি যখন ওখান থেকে আসবেন, ওখানে যারা আছেন বিমানবন্দরে কেউ যেন জড়ো হয়ে কোনো আনুষ্ঠানিকতা না করেন। নিশ্চয় সেটার মধ্যে একটা অর্থ আছে। তো ওই সমান্তরালে বাংলাদেশেও বিমানবন্দরে যেন কোনো ব্যাপক আনুষ্ঠানিকতা না থাকে, সেটার একটা ইঙ্গিত থাকতে পারে। তো সেটা নির্ভর করবে বিএনপি কোন ধরনের সিদ্ধান্ত নেবে। বাস্তবতা হচ্ছে 18 বছর পরে তিনি আসছেন, বিশাল বড় দলের নেতা। ওনার হাইট বলেন, নিজেকে ভিন্ন একটা উচ্চতায় তিনি নিতে পেরেছেন। প্রশ্ন থাকে, একটু উদ্বেগও থাকে যে সেদিন কোন মাত্রায় নিরাপত্তা ব্যবস্থাটা করা হবে। তো নেতাকর্মীরা থাকাও কিন্তু এক ধরনের নিরাপত্তা, নিজস্ব নিরাপত্তা। তো বিএনপির মধ্যে একটা সংযমী সাবধানী অবস্থা কিন্তু আমরা দেখছি। হাদির চিকিৎসার বিষয়ে যখন ঢাকা মেডিকেলে গেলেন মির্জা আব্বাস, ওখানে কিন্তু ছোট্টখাট্ট একটা মবের চেষ্টা আমরা দেখেছি। এরপর থেকে বিএনপি একটা শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে। 2 দিন আগে যে সর্বদলীয় নামে যে বৈঠকটা হয়েছে, বিএনপি ওখানে যায়নি, অত্যন্ত হিসাব নিকাশ করে যায়নি, কিন্তু সংহতি জানিয়েছে। অর্থাৎ বিএনপিকে একদিকে বড় দল, আরেকদিকে বড়ত্বের প্রমাণও দিতে হচ্ছে, প্রতিনিয়ত খোঁচানো হচ্ছে, সহ্য করতে হচ্ছে, আবার বিচক্ষণতার পরিচয় দিতে হচ্ছে, আবার বিচ্ছিন্ন হওয়া যাচ্ছে না। এই অবস্থায় 25 ডিসেম্বর সম্ভবত একটা বড় রকমের তারিখ। অনেক অনেক ধন্যবাদ মোস্তফা কামাল, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং মুশফিকুস সালিহিন, আপনাদের 3 জনকে, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে কষ্ট করে এতক্ষণ অনুষ্ঠান দেখে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।